যে কোনো সময় অগ্নি দুর্ঘটনার শিকার যখন আমরা হই সেই সময়ে জনজীবন বিপন্ন হয়। জনজীবন বিপন্ন হলে গুটি কয়েক কিছু মানুষ শুধুমাত্র সেই অগ্নিকাণ্ডের শিকার হয়ে তাদের জীবনযাত্রায় পিছিয়ে পড়েন এমনটি নয়। যখন অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি আমরা, সেই সময়টায় জনজীবনের সাথে সাথে পিছিয়ে যায় আমাদের দেশ, আমাদের দেশের অর্থনীতি। এবং সেই অর্থনৈতিক ঝুঁকিগুলো সামলাতে, সেই জায়গাগুলোকে সামলে নিতে ঠিক কত বছর সময় লাগে, কিংবা অনেক সময় পাবার পরেও সেটি আসলে আমরা সামলে নিতে পারি কিনা, সেটাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সুতরাং অগ্নি নির্বাপন, অগ্নিকাণ্ড এবং সার্বিক দিক থেকে আমাদের অনেক প্রশ্ন আছে। এই সমস্যাগুলোর উত্তরণ নিয়ে অনেক সমাধান খোঁজার পথ আমাদের প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা। আজকের এই পর্বে মূলত আমরা এই দিকটি নিয়ে কথা বলবো এবং আজকের এই দিনে আমাদের নির্ধারিত বিষয়টি হচ্ছে রাষ্ট্র ও রাষ্ট্রের অর্থনৈতিক সুরক্ষায় অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা ও সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, এনডিসি AFWC PSC, ডিরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাংলাদেশ। স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আজকের নির্ধারিত বিষয়টা আমরা বলে দিয়েছি, আমাদের দর্শকদেরকে জানিয়েছি। নির্ধারিত বিষয় নিয়ে আমাদের কথা হবে বিস্তারিত। তবে তার আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাংলাদেশের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখে আসব। বাংলাদেশে বারবার হোঁচট খাওয়া অর্থনীতির আরেকটি অধ্যায় হল অগ্নিকাণ্ড। অগ্নি দুর্ঘটনা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অপরিকল্পিত নগরায়ন, বিধি বহির্ভূত বিল্ডিং বা স্থাপনা নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় দিন দিন রাজধানী সহ বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েই চলেছে। রানা প্লাজা, নিমতলী ট্র্যাজেডি, চুরিহাট্টা এবং বেলি রোডের মতন ভয়াবহ অগ্নিকাণ্ডে নির্মমতার সাক্ষী হতে হয়েছে আমাদেরকে। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সড়ক ও নৌ দুর্ঘটনা কিংবা ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো জাতীয় দুর্যোগে সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে সরকারের যে সংস্থাটি দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ায় সেটি হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। 1981 সালের 9 এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদপ্তর, এই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গঠিত। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শুধুমাত্র জাতীয় দুর্যোগে মানুষের পাশেই থাকে না, পাশাপাশি ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসের হাত থেকে জানমালের উদ্ধার করে জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রেখে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, ফায়ার সার্ভিস লাইসেন্স প্রদান ও নবায়ন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদায়কৃত অর্থ জাতীয় রাজস্বতে অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানো এবং ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা, সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন দুর্যোগে আটকে পড়া মানুষদের উদ্ধার করে, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি অবস্থায় হাসপাতালে রোগীকে নেওয়ার ব্যবস্থা, অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করে থাকে। জনগণের মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এছাড়া অগ্নি নিরাপত্তা লাইসেন্স প্রদান করে থাকে। ভিআইপিদের নিরাপত্তা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি অবস্থায় অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তার প্রচেষ্টার যেন অন্ত নেই। গতি, সেবা,
ত্যাগ। এই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দেশে যে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা জাতীয় দুর্যোগে মানুষের জানমালের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তাই বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে বিশ্বমানের, অত্যাধুনিক ও সময়োপযোগী হিসেবে সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের এই প্রতিষ্ঠানের প্রতি আরও সুদৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। দর্শক, দেখে এলাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাংলাদেশের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটি বলছিলাম যে যখনই আমরা অগ্নিকাণ্ডের শিকার হই তখন তো অনেক বছরের জন্য আসলে পিছিয়ে যেতে হয় আমাদেরকে। নিঃসন্দেহে জনজীবন বিপন্ন হয়, আমরা আমাদের প্রিয়জনদেরকেও হারিয়ে ফেলি অনেক সময়। এই সব কিছুর জন্যই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটা আমরা জানি। প্রত্যেকটি সংকটে তারা এগিয়ে আসে। একটু জানতে চাই এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল, কিভাবে তাদের যাত্রা শুরু হয়েছিল। আমাদের যে ফায়ার সার্ভিসের যাত্রা শুরু হয়েছে 1939 থেকে 1940-এর দিকে। 1939 থেকে 40-এর দিকে এটা কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলার জন্য বেঙ্গল ফায়ার সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1947 সালে যখন দেশ ভাগগুলি হয় তখন এটা বেঙ্গল ফায়ার সার্ভিস নামে, পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে পরিচালিত হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে 1981 সালে এসে এটা 9 এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস পরিদপ্তর, তারপরে হলো আপনার সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের রেস্কিউ ইউনিটের সমন্বয়ে এটাকে নামকরণ করা হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হিসেবে। এবং তখন থেকে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হিসেবে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে 24 ঘন্টা কাজ করে চলেছি। এই যে সব সময় আপনাদেরকে আমরা কাছে পেয়েছি, নিঃসন্দেহে যে কোনো ঝুঁকি সামলানোর জন্য আপনাদেরকে সাথে না পেলে হয়তো বা ঝুঁকিটা আরও বাড়তো, আরও বেশি ক্ষতির শিকার হতে হয় আমাদেরকে অগ্নিকাণ্ডের সময়। অনেক সমালোচনা আছে, তবে সব কিছুর ঊর্ধ্বে আপনারা যেহেতু আমাদের পাশে থেকেছেন, গর্বের ইতিহাসও কম নয়। যদি বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কিছু গর্বের ইতিহাস বা গল্প আমাদেরকে একটু শোনান। আসলে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। এই সেবাদানকারী প্রতিষ্ঠানে যখন কার্যক্রমগুলি পরিচালিত, অনেক সময় আমরা অনেক কাজ করেছি এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই। আমাদের কাজের অবদান হিসেবে আমরা কিন্তু 2023 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছি। এবং আরেকটি গর্বের বিষয় হচ্ছে, আমরা যখন পিছনের দিকে তাকাই, আমরা যখন দেখি চট্টগ্রামে বিএম ডেপো ইনসিডেন্ট, ঢাকা শহরের বেলি রোডের ইনসিডেন্ট, বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার ফাইটাররা যেভাবে নিজের জীবনকে তুচ্ছ করে, বিভিন্ন সীমাবদ্ধতাকে অতিক্রম করে তারা বিভিন্ন কাজগুলি করে থাকে এবং অনেক ক্ষেত্রে তারা তাদের নিজের জীবনের বিনিময়ে অন্যদের জীবন বাঁচায় এবং তাদেরকে দেখবেন অনেক যান বা মাল বা সম্পদ রক্ষা করে থাকে। আমি বলবো, আমাদের যে 13 জন বিএম ডেপোর দুর্ঘটনায় শহীদ হয়েছিল, তারা কিন্তু অগ্নিবীর হিসেবে সরকারের কাছ থেকে খেতাব পেয়েছে। এছাড়া আমাদের এই পর্যন্ত 48 জন বিভিন্ন সময়ে তারা শহীদ হয়েছেন উদ্ধার কার্যক্রমে গিয়ে, বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে গিয়ে। এগুলি হলো আমাদের গর্ব, তাদেরকে নিয়ে গর্ব করি আমরা। তাদের অবদানের কারণে ফায়ার সার্ভিস আজকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে এসছে, মানুষের কাছে একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মমর্যাদা লাভ করেছে এবং সবাই আমাদের প্রশংসা করে। যখন কোনো বাড়িঘর বা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে আসলে সেই প্রতিষ্ঠানই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না, সার্বিকভাবে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হই। এই জায়গাটাই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আসলে কতখানি। আচ্ছা, আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন। তার আগে আমি একটু আমাদের মিশনটা নিয়ে একটু বলি। আমাদের মিশন হচ্ছে দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। এটা হচ্ছে আমাদের মিশন। আমাদের এই মিশনটাও আমরা অর্জন করার জন্য আমরা যেটা করি, আমাদের মূলনীতি হলো গতি, দ্যাট মিনস স্পিড, সেবা, সার্ভিস এবং ত্যাগ, স্যাক্রিফাইস। এই তিনটা সমন্বয়ে কিন্তু আমরা আমাদের মিশনটা অ্যাচিভ করি। কোনো একটা জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের এই গতি, সেবা এবং ত্যাগ, এই যে তিনটা জিনিস, এটা সমন্বয়ে আমরা কাজ করি। গতিটা আসে আমরা যত দ্রুত রেসপন্স করতে পারবো
তার মানে আমরা গতিটা অ্যাচিভ করলাম, এবং যত একটা দ্রুত একটা ইনসিডেন্টে যেতে পারবো তত ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে, এবং যত কম সময়ে যেতে পারবো তত দ্রুত আমরা সেবাটা দিতে পারবো, তত বেশি মানুষকে বাঁচাতে পারবো, তত বেশি জীবন সম্পদ এগুলো রক্ষা করতে পারবো। 2024 সালের একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 2024 সালে সারা বাংলাদেশে আমরা অগ্নি নির্বাপন করেছি 26,659। সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি 365 দিয়ে ভাগ করলে প্রতিদিন কী পরিমাণ আগুনের ঘটনা ঘটে আপনি বুঝতে পারবেন। আমাদের হিসাব অনুযায়ী আমরা 46 কোটি টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমরা উদ্ধার করেছি প্রায় 1974 কোটি টাকা। এটা কিন্তু অর্থনীতিতে ভ্যালু হিসেবে যোগ হয়েছে, আদারওয়াইজ এটা তো ক্ষতি হয়ে যেত। আমরা উদ্ধার কার্যক্রম অর্থাৎ দুর্ঘটনার সংখ্যা ফেস করেছি হলো 9,128টা। আমরা আহত উদ্ধার করেছি 10,826 জন, আর নিহত উদ্ধার করেছি হলো 2,437 জন। আমাদের অ্যাম্বুলেন্স আছে প্রায় 195টি। আমরা 11,820টা কল রিসিভ করেছি অ্যাম্বুলেন্স সাপোর্ট। আমরা রোগী পরিবহন করেছি 11,375। আমাদের ডুবুরি আছে, আমরা গত বছর আমরা ডুবুরির কল পেয়েছি 1215টি। এর মধ্যে আমরা জীবিত উদ্ধার করেছি হলো 156 জনকে, আর নিহত বা মৃত উদ্ধার করেছি 750 জন। সড়ক দুর্ঘটনার সংখ্যা 6,408টা হয়েছে, আহত উদ্ধার করেছি 9,319 জন, আর নিহত উদ্ধার করেছি 1,484 জন। আমরা 2024 সালে আমরা 18,987টা মহড়া করেছি, ড্রিল। সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, আপনার রেডিমেড গার্মেন্টস, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইপিজেড, বিভিন্ন জায়গায় আমরা সম্মিলিতভাবে 18,987 অগ্নি নির্বাপনী মহড়া করেছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সার্ভে করি, তা জরিপ করি যে তাদের অবস্থা কী। এরকম 3,036টা প্রতিষ্ঠানে আমরা জরিপ করেছি। তারপর আমরা জনসচেতনতামূলক গণসংযোগ, যেমন আজকে আপনি আমার সাথে কথা বলছেন, এটা তো জনসচেতনতার একটা অংশ। এরকম প্রমোশনাল কার্যক্রম আমরা করেছি 15,683টা সারা বাংলাদেশে। আবাসিক এবং বাণিজ্যিক ভবন, এই যে বহুতল ভবন, আপনারা অনেক মিক্সড অকুপেন্টও পাবেন, যেখানে একই ভবনে আপনার আবাসিকও আছে প্লাস বাণিজ্যিক কার্যক্রমও চলছে। এরকম ভবন আমরা পরিদর্শন করেছি 7,568টি। পোশাক শিল্পে আমরা 1,56,840 জনকে আপনার প্রশিক্ষণ দিয়েছি। এছাড়া আমরা ভলান্টিয়ার প্রশিক্ষণ এবং বিভিন্ন পর্যায়ে মৌলিক প্রশিক্ষণগুলি স্কুল কলেজে গিয়ে কিন্তু আমরা ট্রেনিং করাই, প্রশিক্ষণ দেই। এটার সংখ্যা 1,47,717 জন। আমরা কিন্তু সারা বাংলাদেশে 24 ঘন্টায় কোনো না কোনোভাবে সেবা প্রদানে রত আছি। এইগুলির মাধ্যমেই কোনো না কোনোভাবে দেশের অর্থনীতিতে একটা পজিটিভ রোল আমরা প্লে করছি। কোনোটা হয়তো প্রত্যক্ষভাবে আর কোনোটা হয়তো পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কীভাবে, যেমন আমরা ফায়ার লাইসেন্সে করি, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এগুলির মাধ্যমে কিন্তু আপনার ফায়ার লাইসেন্স যখন দেয় সরকার একটা রাজস্ব পায়। আবার আমরা যখন আপনার এই মোবাইল কোর্টগুলি করি তখনও যখন আমরা বিভিন্ন পর্যায়ে যাই তখনও কিন্তু সরকার একটা রাজস্ব পায়, যখন শাস্তি দেওয়া হয় বা কোনো পেনাল্টির আওতায় নিয়ে আসা হয়। তবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের একটা অর্থনীতিতে অবশ্যই ভূমিকা রয়েছে। এই যে ফায়ার লাইসেন্স নামের একটি টার্মের কথা আমরা শুনলাম, আমরা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আসলে ফায়ার লাইসেন্সের বিষয়টা কি এবং এটি কিভাবে অর্জন করতে হয়, কিসের ভিত্তিতে আপনারা এই লাইসেন্সটি দিয়ে থাকেন? এটা হলো আমাদের অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003। আমাদের ফায়ার লাইসেন্সগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা এই আইন মেনেই দিয়ে থাকি। ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন আছে এবং যেগুলি ফায়ারের জন্য সেন্সিটিভ। এটা ছোট প্রতিষ্ঠান হতে পারে, বড় প্রতিষ্ঠান হতে পারে, বহুতল ভবন হতে পারে, ইভেন আপনার একটা রাসায়নিক গুদাম হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের রুলস এবং রেগুলেশন সেট করা আছে এবং সেটার আওতায় এবং আবার পরিমাপ দেওয়া আছে কোন সাইজের বা কত স্কোয়ার ফিটের একটা প্রতিষ্ঠানের জন্য বা কোন কোন জিনিসপত্র আছে, এবং সেগুলোর জন্য ফায়ার লাইসেন্স পেতে হলে তার কি কি জিনিসগুলি রাখতে হবে। এবং ফায়ার লাইসেন্স দেওয়ার সময় আপনার ওখানে যে সমস্ত বিষয় থাকে, যদি কোনো কারণে কোনো ফায়ার লাইসেন্স দেওয়ার সময় কোনো ঘাটতি পরিলক্ষিত হয় তাহলে আবার আমাদের একটা ক্লজ থাকে, শর্তাদি থাকে। ওই শর্তাদিতে বলে দেওয়া হয় যে আপনাকে 1 বছরের জন্য নবায়ন করা হলো, কিন্তু পরবর্তী নবায়নের সময় আপনাকে এই যে ঘাটতিগুলি আমরা পেয়েছি এগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে, তারপর আপনি লাইসেন্স পাবেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সারা বাংলাদেশে আসলে কিভাবে কতগুলো শাখা প্রশাখার মাধ্যমে কাজ করছে, জনবলের কি অবস্থা, এবং সেই সাথে অগ্নি নির্বাপনের জন্য আপনাদের তো নিশ্চয়ই অনেক সময় অনেক সংকটে পড়তে হয়, কিংবা এই জায়গাটা আসলে কতখানি আমাদের আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আছে, এই বিষয়টিও যদি আমাদের দর্শকদেরকে একটু জানাতেন। ফায়ার সার্ভিস বর্তমানে আমাদের 537টি স্টেশন আছে।
এর বাইরে আমাদের সদর দপ্তর একটি, যেখানে আমি বসি আমাদের ফুলবাড়িয়াতে বঙ্গবাজারের পাশেই, আমাদের বিভাগীয় দপ্তর আছে 8টি, আর জেলা কর্মকর্তা দপ্তর আছে 64টি, সহকারী পরিচালকের দপ্তর আছে 21টি, আর স্টেশন আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমাদের 537টা ফায়ার স্টেশন আছে, যাদের মাধ্যমে বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমরা সেবা দান করে থাকি। আমাদের আবার স্টেশনগুলি একটু মাত্রা অনুযায়ী এবং বিভিন্ন স্থানের স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি অনুযায়ী আমাদের কিন্তু স্টেশনগুলি আবার ক্লাসিফাইড বা ভাগ করা আছে, যেমন কোনোটা বিশেষ শ্রেণী, কোনোটা এ শ্রেণী, কোনোটা বি শ্রেণী, এভাবে ভাগ করা আছে। এটা হচ্ছে ওই অঞ্চল পর্যন্ত কি পৌঁছে যেতে পেরেছেন? আমাদের আসলে আমাদের যে মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের প্রত্যেকটা উপজেলায় একটা করে স্টেশন হওয়ার কথা। আপনি জেনে খুশি হবেন, অতি সম্প্রতি আমাদের একনেকে আরও 12টা নতুন ফায়ার স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে। অনেকে হয়তো আমাদের জানে না, আমাদের কিন্তু নদী ফায়ার স্টেশনও আছে, নৌ ফায়ার স্টেশন, এবং সেখান থেকেও কিন্তু আমরা এই যে ডুবুরির কার্যক্রম চলে, অথবা অনেক সময় যে শোর বেস যে দুর্ঘটনাগুলি ঘটে, অর্থাৎ ধরেন মনে করেন সদরঘাটে কোনো যদি নৌ দুর্ঘটনা ঘটে বা কোনো আগুনের ঘটনা ঘটে কোনো জাহাজে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস তাদের নৌযানের মাধ্যমে কিন্তু সহায়তা করে থাকে। এবং আমাদের কিন্তু 11টা নদী স্টেশন আছে টোটাল সারা বাংলাদেশে, বরিশাল, চাঁদপুর, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় মিলে প্রায় 11টা এই 537 স্টেশনের মধ্যে। জনবল বলেছেন আমাদের 14,537 জন আমাদের জনবল আছে। স্যার, একটু জানতে চাই যে যখনই কোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্যোগ মানে দুর্যোগের মধ্যে আমরা পড়ি, সেই সময়টাই তো আমাদের ফায়ার ফাইটারদেরকে আমাদের ভীষণ প্রয়োজন, এবং তিনি নিজের জীবনকে আসলে অনেকটা সংকটে রেখেই বলা যায় যে তিনি তার গতি, তিনি তার সেবা এবং ত্যাগ নিয়ে সেই জায়গাটায় উপস্থিত হন। কিন্তু দুর্যোগের মধ্যে বা এরকম অগ্নিকাণ্ডের মধ্যে তাকে কি ধরনের সংকটে পড়তে হয়, কি ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা নিয়ে আসলে কাজে যেতে হয়? প্রথম সমস্যা যেটা হয় একজন ফায়ার ফাইটার বা যখনই কোনো দুর্ঘটনা ঘটে, কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটলো। যদি দুর্ঘটনা ঘটার জায়গাটা মনে করেন আমি ঢাকার প্রেক্ষাপটে বলি, একটা দুর্ঘটনা যদি পূর্বাঞ্চলে হয়ে থাকে, সেখানে ফায়ার ফাইটাররা বা আমাদের যে স্টেশনগুলি যত দ্রুত গিয়ে ফায়ার ফাইটের কাজগুলি করতে পারবে, উদ্ধার কার্যক্রম শুরু করতে পারবে, পুরাতন ঢাকা কিন্তু তত দ্রুত পারবে না। আবার যদি আপনি জীবন সংশয়ের বিষয়গুলি নিয়ে আসেন, তাহলে যেটা হবে, একটা ঘিঞ্জি এলাকায় আপনি যখন ফায়ার ফাইটগুলি করছেন, সেখানে আপনি অনেক নিরাপত্তার বিষয়গুলো কিন্তু নিশ্চিত করে আপনি করতে পারেন না, যেহেতু রাস্তা সংকীর্ণ, জায়গার সংকট আছে, পানির সংকট থাকে। ফলে অনেক সময় ফায়ার ফাইটার যে সমস্ত নিরাপত্তার বিষয়গুলি নিশ্চিত করে তাদের কাজ করার কথা, অনেক সময় সেগুলি তাদেরকে সীমাবদ্ধতা থাকলেও তার মধ্যে তাকে কাজ করতে হয়। কারণ আগুন নিভানোটা হচ্ছে প্রধান কাজ, উদ্ধার করাটাই আমাদের প্রধান কাজ, এবং লাস্টে যেহেতু ত্যাগ কথাটা লেখা আছে, তাহলে জীবনকে তুচ্ছ করে হলেও আমার এই কাজটা করতে হবে। তো সীমাবদ্ধতাগুলি তার মধ্যে তখন আসে না, তখন সেই সীমাবদ্ধতা ওই ত্যাগের কারণে, স্যাক্রিফাইসটাকে মাথায় রেখেই বাকি গতি এবং সেবা দিয়ে সে কাজটা করে যায়। যখন আগুন ধরে কোনো জায়গায়, ভিতরে যদি প্লাস্টিক জাতীয় আইটেম থাকে যেগুলোতে স্মোক অনেক ধরনের ক্রিয়েট হয়, তখন তারা কিন্তু আমাদের আমরা বলি ব্রিদিং অ্যাপারেটস সেট, এগুলি নিয়েই যায়। কিন্তু এটারও তো একটা সীমাবদ্ধতা আছে, আপনি 10 মিনিট বা আধা ঘন্টা কাজ করলেন, তারপরে তো আবার এটা চেঞ্জ করতে হয়। এই যে বিশেষ করে আমাদের ফায়ার ফাইটাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কালো ধোঁয়াতে, এবং যখন এই রেস্ট্রিকশনটা থাকে তখন নিঃশ্বাসের সাথে বিএ সেট চেঞ্জ করা, নতুন কেউ আসা, এর মধ্যে অনেকেই কিন্তু এই কালো ধোঁয়া দ্বারা আক্রান্ত হয়েছে। এই বিষয়টা থাকে, কিন্তু আমরা এগুলির মধ্যে কাজ করছি। আমরা যেটা চেষ্টা করছি এখন, যেহেতু বিষয়গুলি আছে, আমরা চেষ্টা করছি আমাদের বিএ সেটের, ব্রিদিং অ্যাপারেটস সেটের সংখ্যা বাড়ানোর জন্য। প্রত্যেককে একটা করে আপনার পিপিই বলি আমরা, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, সেই সেট দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের ঘাটতি আছে, বাট আমরা একটা প্ল্যান করছি 2030 সালের মধ্যে আমরা আমাদের 100% ফায়ার ফাইটারদেরকে প্রত্যেকে একটা পিপিই দিব, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এটা একটা সেট, ফায়ার স্যুট উইথ আপনার বিএ সেট, হেলমেট, গাম বুট সব সহ কম্বাইন্ড একটা ইয়ে। আর এর বাইরে হলো, আপনারা জানেন বর্তমানে ড্রোন টেকনোলজি এসছে, ফায়ার ফাইটিং ড্রোন, তারপরে এসছে হলো আপনার থার্মাল ইমেজিং ক্যামেরা আছে, এছাড়াও আপনার ইউএভি আছে, আনম্যান্ড এরিয়ার ভেহিকেল। আমাদের আনম্যান্ড এরিয়ার ভেহিকেল আছে, আনম্যান্ড আমরা বলবো এটাকে ইউজিবি বলি, আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, এটা আছে সীমিত আকারে। তো আমরা রিসেন্টলি আমরা যেটা চেষ্টা করছি, আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য যে ফায়ার ফাইটিং ড্রোন যেগুলো, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখানে আমরা নিয়ে এসে এই ড্রোনের মাধ্যমে করা যায় কিনা। বাট আমাদের ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিক থাকে, আমরা আমাদের ফায়ার সার্ভিসে হয়তো ফায়ার ফাইটিং ড্রোন ইন্ট্রোডিউস করব, বাট একটু সময় লাগবে।
খুবই ভালো লাগছিল। আজকে আয়োজনের সবশেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে আগুন লাগলে বা দুর্যোগে পড়লে আমরা তো আপনাদেরকে পাচ্ছি, কিন্তু স্বাভাবিকভাবে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের তো একটি দায়িত্ব আছে, কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, ব্যক্তি জীবনেই কিংবা প্রাতিষ্ঠানিকভাবে হোক না কেন। সেই জায়গাটায় আমাদের দর্শকদের যদি জানাতেন যে অগ্নি দুর্ঘটনা এড়াতে বা কোনো ধরনের সংকটপূর্ণ দুর্যোগ এড়ানোর জন্য আমাদের কি কি করণীয়। আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে, সেটা হলো আমরা যখন কোথাও কোনো দুর্ঘটনাতে যাই আমরা কিন্তু সাধারণ জনগণের অনেক সাপোর্ট পাই, এবং আমি একটা জিনিস অ্যাকনোলেজ করতে চাই, সেটা হলো ভলান্টিয়ারদের সাপোর্ট। আমাদের কিন্তু 55,000 প্লাস ভলান্টিয়ার আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশিক্ষণের মাধ্যমে ডেভেলপ করেছি। এছাড়াও বিভিন্ন কমিউনিটি পর্যায়েও কিন্তু আমরা ভলান্টিয়ার কার্যক্রম করে থাকি, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। 3 দিনের আমাদের একটা প্রশিক্ষণ হয়, এবং আমরা যখনই যাই দেখবেন আপনারা কিন্তু ভলান্টিয়ার লেখা কিছু ফায়ার সার্ভিসের সহায়ক পেয়ে থাকেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের অনেক কার্যক্রমে এই ভলান্টিয়াররা কিন্তু প্রচুর পজিটিভ রোল প্লে করেন। বাট আমাদের সমস্যা যেটা, আমি একটু সচেতনতার জায়গায় বলবো, আমরা যখন কোথাও আগুন দুর্ঘটনা হোক, রিসেন্টলি যেমন মাইলস্টোনের ইনসিডেন্টটা হয়েছে, খুব স্যাড ইনসিডেন্ট, সেখানে হোক আমাদের অনেক সময় অনেকে ওই যে একটা জায়গায় যাওয়ার যে রাস্তা সেটা একটু আপনার খোলা রাখা, অথবা আপনার যে ভিড় না করা, অথবা ফায়ার সার্ভিস যেন দ্রুত গিয়ে কাজ শুরু করতে পারে। অনেক সময় হয়তো অনেকে এটা আবেগের বসে বুঝতে পারেন না, গিয়ে জায়গাটা ঘিরে ধরেন, অথবা অনেক সময় অনেকে আপনারা জানেন আমাদের মধ্যে একটা আছে যে আমরা ভিডিও করি, ফেসবুক লাইভ করি বা ইউটিউব লাইভ করি, ওইটা করতে গিয়ে অন্য কারো সমস্যা হচ্ছে কি না সেটা আমরা তখন বুঝতে পারি না। আবার অনেকে আছে যে নিজেরাই গিয়ে ফায়ার ফাইটটা করতে চায়, কিন্তু সব ফায়ার ফাইটে তো নিজেরা গিয়ে করা যায় না, কিছু স্পর্শকাতরতার বিষয় আছে। যেমন একটা কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে আপনি নিজে গিয়ে যদি আগুন নিভাতে চান, এখানে কিন্তু সিরিয়াস একটা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে, তখন আমরা তাদেরকে রিফ্রেইন করিও বা তাদেরকে ওখান থেকে দূরে সরানোর চেষ্টা করি, কিন্তু তারা এটা অনেক সময় বুঝতে চায় না। এটা হলো বিষয়। তো সচেতনতার জায়গায় আমি যেটা বলবো আপনাদেরকে, আমরা একটু বলি, আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ফেসবুক পেজ আছে, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্লিপ, বক্তব্য দিয়ে থাকি। 2 মাস পূর্বে আমরা কিন্তু পুরো ঢাকা শহরে বিভিন্ন ধরনের আমরা কিন্তু স্ট্যাটিক পোস্টার এবং স্ট্যাটিক র্যালি করেছি বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দিয়ে, এগুলিও কিন্তু আমাদের ইয়েতে আছে। এর বাইরে হলো আমরা স্কুল কলেজগুলিতে মহড়া করি, ছাত্রদের সাথে কথা বলি নিজের। কিন্তু আমার একটা জায়গায় যেটা মনে হয় যে আমাদের সবাই আমরা সচেতন, কিন্তু সম্মিলিতভাবে যে সচেতনতার বিষয়, সামগ্রিকভাবে যে দেখার বিষয়, বা অনেক সময় সেই বিষয়টা আমরা একটু ইগনোর করি। অথবা আমার বাসায় একটা ফায়ার এক্সটিংগুইশার আছে বা আমার প্রতিষ্ঠানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু সেটার মেয়াদটা আছে কি না, বা সেটাতে যে কেমিক্যালটা ইউজ করা হয়েছে সেটার মেয়াদ ধরেন ডিসেম্বরে শেষ হয়ে গেছে, আপনি যদি সেটা দিয়ে মার্চ মাসে কাজ করেন আপনি কিন্তু আগুন নিভাতে পারবেন না। এই যে ছোটোখাটো বিষয়গুলি, এগুলি একটু যদি সচেতন হয়, এবং আমাদের বাচ্চারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। আমরা কিন্তু 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে ফায়ার রিলেটেড ছোটো ছোটো ইনসিডেন্ট কীভাবে করবে, কি করবে, এগুলি নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের লেসন প্ল্যান জমা দিয়েছি। আমরা আশা করছি সামনে হয়তো পাঠ্যপুস্তকে এগুলো আসবে। এগুলোর মাধ্যমে যদি বাচ্চারা জানতে পারে, অনেক ছোট ছোট আগুন হয়তো ছোট পর্যায়ে শেষ হয়ে যাবে, যেটা অনেক সময় বড় পর্যায়ে চলে যায়, আমাদেরকে যেতে হবে। আলটিমেটলি সচেতনতা বাড়বে, এবং আমার মনে করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনের মাত্রা যদি একটু সচেতন থাকে কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, কথা বলছিলাম অগ্নি দুর্ঘটনা এবং দুর্যোগ প্রবণ সময়টিতে আমরা আসলে কিভাবে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহযোগিতা পাই, এবং সেই সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের জানমালের রক্ষায়, সেই সাথে আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে তারা কিভাবে ভূমিকা রাখছে, এই সব কিছু নিয়ে আশা করছি আজকের এই আয়োজনের মাধ্যমে কিছু কিছু সংকট উত্তরণের পথ আমরা খুঁজে পেয়েছি। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব, সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতির নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথেই।